বন্ধুরা, আজ আলোচনা করব রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলাম সম্পর্কে। আপনারা অনেকেই নিজ দেশে বসবাসের নানা অসুবিধার কারণে অন্যের দেশের আশ্রয় নিতে চান, বিশেষ করে রাজনৈতিক আশ্রয়। আবার অনেকে ধর্মীয়, জাতি বা গোষ্ঠীগত কারণেও ভিন্ন দেশে আশ্রয় নিতে চান। আইনগতভাবে এই আশ্রয় নেওয়ার অধিকার কিন্তু আপনার রয়েছে। আর এই আশ্রয় নেওয়ার আপনার যে অধিকার রয়েছে, সেই অধিকারটা কিভাবে প্রয়োগ করবেন সেই বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আপনি যে দেশে রাজনৈতিক আশ্রয় নিতে চান সে দেখে দূতাবাসের নির্দিষ্ট আবেদনপত্রে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আবেদনপত্রে আশ্রয় চাওয়ার কারণসমূহ বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। যে ঘটনার কারণে রাজনৈতিক আশ্রয় চাওয়া হচ্ছে সেই ঘটনার বিবরণ সহ তারিখ দিতে পারলে আশ্রয় প্রাপ্তির সম্ভাবনা একটু বেশি থাকে। সম্ভব হলে ঘটনার কোনো লিখিত সংবাদ প্রতিবেদন থাকলে তা আবেদনপত্রের সাথেই আপনি সংযুক্ত করে দিতে পারেন। সব কিছু আপনার পক্ষে গেলে দেশটির আইন অনুসারে আপনাকে রাজনৈতিক শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণের আবেদনটি গ্রহণ হতে পারে। আবেদনপত্র সাধারণত 3 মাসের মধ্যে গৃহীত হয়ে থাকে, তবে ব্যক্তির রাজনৈতিক গুরুত্বের উপরে সময় কমও লাগতে পারে। আর যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকাতে রাজনৈতিক আশ্রয়ে আবেদন গৃহীত হলে 1 বছরের মধ্যে আপনাকে গ্রিন কার্ড দেওয়া হবে। সেখানে আপনি 8-10 জনের মতো কাজ করার সুযোগ পাবেন। কোনো রাজনৈতিক আশ্রয়কারী যুক্তরাষ্ট্রে 14 বছর বসবাস করার পরে সেখানে কিন্তু আপনি নাগরিকত্ব লাভ করতে পারেন। আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আবেদনকারীকে বাধ্যতামূলক জবাবদিহি শিবিরে থাকতে হবে। এখানে আবেদনকারীকে সর্বোচ্চ 74 দিন পর্যন্ত বাস করতে হতে পারে। আর কানাডায় যারা রাজনৈতিক বা যুদ্ধ শরণার্থীদের জন্য কিন্তু অতি সহজেই আশ্রয়দানের সুযোগ রয়েছে। তবে 1967 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত ভূখণ্ডগত আশ্রয় সংক্রান্ত ঘোষণা বলছে যে নিপীড়ন থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট ব্যক্তি যদি ভূখণ্ডে প্রবেশ করেই থাকে তাহলে তাকে আর ফেরত পাঠানো যাবে না। যেমন বাংলাদেশে মায়ানমারের রাখাইন সম্প্রদায়ের জন্য যে কাজটি বাংলাদেশ সরকার করতে বাধ্য হলো। আবার কোনো ব্যক্তির কোনো রাজনৈতিক বা ধর্মীয় কারণে গ্রেপ্তার, নির্যাতন, হুমকির ইত্যাদি সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দিলে সেই ব্যক্তি অন্য যে কোনো রাষ্ট্রে যে কোনোভাবে প্রবেশ করে সেই রাষ্ট্রের কাছে কিন্তু আশ্রয় চাইতে পারেন। তখন ওই রাষ্ট্র সেই ব্যক্তিকে তাদের নিজ ভূখণ্ডে আশ্রয় প্রদান করতে বাধ্য হন। শুধু নিজ ভূখণ্ডেই নয়, এর বাইরে গিয়েও একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের কোনো ব্যক্তিকে রাজনৈতিক আশ্রয়ের জন্য সুপারিশ করতে পারে বা রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পারে। আবার যে রাষ্ট্র তাকে রাজনৈতিক আশ্রয় দিতে প্রস্তুত সেই রাষ্ট্রের দূতাবাসে প্রবেশ করলেই ওই দূতাবাস তাকে রাজনৈতিক আশ্রয় কিন্তু দিতে পারে। কেননা প্রত্যেক দেশে নিযুক্ত হাই কমিশনাররা যে দেখে দূতাবাসে অবস্থান করেন তা তাদের রাষ্ট্রের ভূখণ্ড হিসেবে বিবেচিত হয়। তাই নিজ দেশে থেকেও অন্য দেশের দূতাবাসেও আপনি রাজনৈতিক আশ্রয় নিয়ে সে দেখে চলে যেতে পারেন। আর একটি বিষয় মনে রাখবেন যে আশ্রয় আবেদনের সাক্ষাৎকারের সময় আবেদনকারীর পূর্ববর্তী ঘটনাবলী এবং দেশ ত্যাগের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়ে থাকে। একজন আশ্রয়প্রার্থীকে অবশ্যই তার বক্তব্য বিস্তারিত আকারে ব্যাখ্যা দিতে হবে। যদি সম্ভব হয় একজন আশ্রয়প্রার্থীর উচিত তার বক্তব্যের সমর্থনে প্রমাণ হাজির করা, যেমন কোনো নথি বা ডকুমেন্টস থাকলে, ছবি থাকলে, ভিডিও থাকলে, এগুলোই ব্যক্তির সঙ্গে কী ঘটেছে এবং কেন তার আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন তা প্রমাণের জন্য প্রাসঙ্গিক এই ডকুমেন্টগুলো কিন্তু হতে পারে। বিশেষ করে ইউরোপের বেশিরভাগ দেশে আশ্রয়প্রার্থীরা বিনামূল্যে আইনি সহায়তাও পেতে পারেন। আশ্রয় আবেদনের সাক্ষাৎকারের আগে একজন আইনজীবীর পরামর্শ নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়ে যদি আপনাদের আইনগত আরও কিছু জানার দরকার হয়, বই পুস্তক, উচ্চ আদালতের সিদ্ধান্ত কিংবা আশ্রয় আবেদন কিংবা রিলেটেড অন্য কিছু, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদের আইনি পরামর্শ এবং এই কাগজগুলো, ডকুমেন্টগুলো সরবরাহ করে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।